সিম্ফনিকে আমার সবচাইতে আন্ডাররেটেড একটা মোবাইল ফোন ব্র্যান্ড বলে মনে হয়। মানে তারা কম দামে দারুণ দারুণ কিছু ফিচার আমাদেরকে উপহার দেয়, কিন্তু সিম্ফনি ফোন নিয়ে খুব একটা আলোচনা আমাদের চোখে পড়ে না। তাদের লিমিটেশন আছে, বাংলাদেশি কোম্পানি কিছু কিছু জায়গায় তাদের আসলে ইমপ্রুভ করার জন্য আমরা অনেক দিন থেকে বলতেছি, বাট স্টিল আপনি যদি বাজারের অন্যান্য ব্র্যান্ডগুলোর সঙ্গে একটু তুলনা করেন দাম বিবেচনায়, তাহলে দেখবেন যে সিম্ফনি কিন্তু অনেক অনেক এগিয়ে রয়েছে। এই যেমন ধরেন সিম্ফনি ইনোভা 20 রিসেন্টলি রিলিজ হলো আমাদের দেশে। এই ফোনটা এটা দাম হচ্ছে মাত্র 10,199 টাকা, অথচ এই ফোনে রয়েছে দারুণ কিছু ফিচার, যেমন T606 এর মতো একটা প্রসেসর, 4GB র্যামের সঙ্গে 128GB ইন্টারনাল স্টোরেজ, 5 হোল কাট আউট দিছে তারা, সঙ্গে 90Hz রিফ্রেশ রেট, 52 মেগাপিক্সেলের ক্যামেরা, 5000 mAh ব্যাটারির সঙ্গে রয়েছে 18 ওয়াটের ফাস্ট চার্জিং, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং দিছে ভাই। আজকাল 24-25 হাজার টাকা দামের ফোনে আমরা দেখি না, রয়েছে 2.5 লাখের উপরে আনটু স্কোর। সো এত কিছু দেওয়ার পরে ফোনের দাম কম রাখার জন্য সিম্ফনি কিন্তু একটা থামস আপ ডিজার্ভ করে। বাই দ্য ওয়ে, আমরা আর একটু গভীরে প্রবেশ করতে চাই যে এই ফোনটা আসলে 10,000 টাকায় কি কি লিমিটেশন রয়েছে, কি কি অ্যাডভান্টেজেস রয়েছে। চলেন তাহলে শুরু করে ফেলি আমাদের আজকের ভিডিও। দেখছেন টেক টু দ্য পয়েন্ট। সবার আগে চলুন আমরা বক্স কন্টেন্ট একটু এক নজর দেখে নিই। ফোনের সঙ্গে 18 ওয়াটের একটা অ্যাডাপ্টার পাবেন, একটা টাইপ সি কেবল পাবেন, সঙ্গে একটা ইয়ারফোনও পেয়ে যাবেন ভাই। আজকাল তো এই জিনিসটা কেউ দেয় না। রয়েছে সিলিকন ব্যাক কভার, সিম ইজেক্টর পিন, ওয়ারেন্টি কার্ড, দ্যাটস অল। এই ফোনের সুবিধা বলেন আর অসুবিধা একটাই, আর সেটা হচ্ছে আইফোনের মতো ভাই। আমরা এন্ট্রি লেভেলের অধিকাংশ ফোনে কিন্তু এখন দেখতে পাচ্ছি যে আইফোনের মতো করে ক্যামেরা বামটা একটু ডিজাইন করার চেষ্টা করে, যাতে কম দামে সবাই একটু আইফোনের মতো ভাব নিতে পারে আর কি। আমার মনে হয় যে এই জিনিসটা থেকে একটু বের হয়ে আসা দরকার, কারণ ভাই ফোন হাতে নিলে কেউ যদি বুঝতেই না পারে ওটা কি ফোন, কোন কোম্পানির ফোন, তাহলে তো বিপদ। এনিওয়ে, এই জিনিসটা বাদে কিন্তু আমার কাছে মনে হয়েছে যে সিম্ফনি ইনোভা 20টা বেশ নিট অ্যান্ড ক্লিন একটা ফিল দিতে পেরেছে। ফোনের ফিনিশিংও খুবই ভালো, যথেষ্ট শক্তপোক্ত মনে হয়েছে আমাদের কাছে। পেছনে তারা গ্লাস টাইপের ফ্রস্ট ফিনিশ ব্যবহার করেছে, যেখানে হাতের ছাপ খুব একটা লাগে বলে আমার কাছে মনে হয় নাই। ফোনের ওজন হচ্ছে 190 গ্রামের কাছাকাছি, সুতরাং একটু বাল্কি ফিল পাবেন, তবে হ্যান্ড ফিল এবং কমফোর্ট আমাদের কাছে ইমপ্রেসিভ লেগেছে। এইবার ফোনের ডিসপ্লে নিয়ে আলাপ করবো, এবং 10,000 টাকা যেহেতু ফোনের দাম, আসলে আমাদের প্রত্যাশা তো অনেক বেশি ছিল না, কিন্তু তারপরে আমরা দেখেছি যে তারা যথেষ্ট ভালো মানের একটা ডিসপ্লে দিয়েছে, যেটা অবশ্যই HD+ রেজুলেশনের, তবে 90Hz রিফ্রেশ রেটও আছে। এটার PPI 269, এর ফলে শার্পনেস নিয়ে একটু কমপ্লেন হয়তো করা যেতে পারে, বাট দামের কথা চিন্তা করলে আবার এরকম কমপ্লেন করার কোনো সুযোগ নাই। হ্যাঁ, বেজেলটা আর একটু ন্যারো হইতে পারতো, বিশেষ করে বটম বেজেলটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। তবে ইনডোরে ভিউইং অ্যাঙ্গেল নিয়ে খুব একটা কমপ্লেন করা যাচ্ছে না। টাচ রেসপন্সিভনেসও ভালো ছিল। শুধুমাত্র আউটডোরে গেলে এটার ব্রাইটনেস নিয়ে কিছু ইস্যু আপনি খেয়াল করবেন। ফুল ব্রাইটনেস দিলেও দেখবেন যে ডিরেক্ট সানলাইটে আপনাকে স্ট্রাগল করতে হচ্ছে। ইনফ্যাক্ট এই দামের একটা ফোনের তো সেটাই হওয়ার কথা। এবার আলোচনা করব খুব ইম্পর্টেন্ট একটা জিনিস নিয়ে, সেটা হচ্ছে হার্ডওয়্যার, এবং তারা এখানে ইউনিএসওসির T606 ব্যবহার করেছে, যেটা আমরা ইদানিং অনেক ফোনে দেখতে পাচ্ছি। আমরা অনেকগুলো ফোনে, ডজন খানিকের উপরে ফোন কিন্তু রিভিউ করে ফেলেছি এই একই চিপসেট দিয়ে। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13 পেয়ে যাবেন, সেই সঙ্গে স্টক অ্যান্ড্রয়েডের মতো একটা UI, যেটা সিম্ফনি ফোনগুলোতে আমরা সবসময় দেখে থাকি। 4GB র্যামের সঙ্গে 128GB স্টোরেজ রয়েছে। দাম বিবেচনায় এটা আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। আমরা এই ফোনের AnTuTu টেস্ট করেছিলাম এবং স্কোর এসেছে 2,42,732, গিগবেঞ্চে 377, সিঙ্গেল করে মাল্টি করে 1,366। এই চার্টে দেখতে পাচ্ছেন এই একই প্রসেসর দিয়ে আমরা এর আগে যতগুলো ফোনে রিভিউ করেছি তার একটা তুলনামূলক চিত্র। এবং আপনি যদি দামের কথা চিন্তা করেন ভাই, এই ফোনটা কিন্তু উপরের দিকে রয়েছে। ইনফিনিক্স এবং আইটেলের 14,000 টাকা দামের ফোনের কাছাকাছি স্কোর করেছে এই ফোনটা, যদিও ওগুলো র্যাম অনেক বেশি ছিল। এটার র্যাম যদি 8GB হতো তাহলে কিন্তু অবভিয়াসলি বিট করে ফেলতো। এই চার্টটা হচ্ছে রিসেন্টলি যত ফোনের রিভিউ আমরা করেছি তার একটা তুলনামূলক চিত্র, এবং খেয়াল করে দেখেন দামের কথা যদি আপনি চিন্তা করেন তাহলে ফোনটা বেশ ভালো অবস্থানে রয়েছে। পাশাপাশি এই চার্টে আমরা 10 থেকে 10,500 টাকা দামের সব ফোনের একটা তুলনামূলক চিত্র তৈরি করেছি আপনাদের জন্য, এবং স্কোরের দিক দিয়ে কিন্তু এই ফোনটা অনেক অনেক ওপরে রয়েছে। ইভেন সিম্ফনি নিজেকেই নিজে বিট করছে। খেয়াল করে দেখেন সিম্ফনি Z60, যেটা 10,500 টাকায়, ওইটার স্কোর কিন্তু 2 লাখেরও কম ছিল। পারফরমেন্সের কথা বলতে গেলে একটা এন্ট্রি লেভেলের ফোনে যেমনটা পারফরমেন্স হওয়ার কথা ঠিক সেরকমই আমরা পেয়েছি। খুব বেশি যে ল্যাগ দেখেছি সেটা না, কিন্তু আপনি মাল্টিটাস্কিং করতে গেলে একটু ঝামেলায় পড়বেন, যেহেতু র্যাম একটু কম, অ্যাপ সুইচিংও একটু ঝামেলায় পড়ে যাবেন, আর অ্যাপ লোড হতে একটু বেশি সময় নিচ্ছিল। এই ফোনটা তো বেসিক্যালি মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সের জন্যই আপনারা কিনবেন, বা বেসিক কাজের জন্য কিনবেন। অনেকে হয়তো সেকেন্ডারি একটা ফোন হিসেবে কিনতে পারেন, বা অনেকে বাবা মায়ের জন্য ফোন কিনলে এই ফোনটা চয়েস করতে পারেন। সো বেসিক সমস্ত কাজ কিন্তু ঠিকঠাক মতো করতে পারবেন এই ফোনে। এই ফোনটা অবশ্য গেমারদের জন্য আমরা রিকমেন্ড করতে পারছি না, কারণ একেবারে এন্ট্রি লেভেলের একটা চিপসেট, আর ফোনের দামও আপনাকে দেখতে হবে। বাট আপনি যদি শখের গেমার হন তাহলে টুকটাক গেমগুলো খেলতে আপনার খুব একটা সমস্যা হবে না, যেমন লুডো, টেম্পল রান, ক্যান্ডি ক্রাশ ইত্যাদি ইত্যাদি। তবে ফ্রি ফায়ার
আপনি চাইলে খেলতে পারবেন, পাশাপাশি অন্যান্য গেমও কিন্তু রান করতে পারে এই ফোন। তবে পারফরমেন্স খুব যে ভালো পাবেন সেটা গ্যারান্টি দিয়ে বলা যাচ্ছে না। 52 মেগাপিক্সেলের একটা ক্যামেরা তারা ব্যবহার করছে এবং সিম্ফনি এটাকে বলছে ইউএসডি ক্যামেরা। সাথে রয়েছে 8 মেগাপিক্সেলের একটা সেলফি শুটার। ওয়েল, ফোনের দাম হিসেবে কিন্তু ক্যামেরা আমাদের কাছে খুব একটা খারাপ মনে হয় নাই। তবে আপনি যদি অনেক বেশি প্রত্যাশা করেন 52 মেগাপিক্সেল দেখে, তাহলে হয়তো একটু হতাশ হবেন, কারণ ডিটেইলের বেশ ঘাটতি আমরা খেয়াল করেছি। এক্সপোজার কন্ট্রোলিং এ মাঝে মাঝে একটু ইমব্যালেন্স করে ফেলে। ডাইনামিক রেঞ্জটা আসলে খুব একটা সুবিধার না। আর যেটা বুঝলাম, এই ক্যামেরাটা কিন্তু লাইট হাঙ্গি, মানে প্রচুর আলো দিতে পারলে ভালো ছবি পাবেন। আলো কমে গেলেই ছবিগুলো অনেক বেশি সফট হয়ে যাবে, শাটার স্পিড কমে যাবে। বাট আমরা 10,000 টাকা রেঞ্জের যতগুলো ফোনের রিভিউ এর আগে করেছি, সেগুলোর মধ্যে কিন্তু এই ফোনটা বেশ ভালো একটা অবস্থানে থাকবে। সেই সঙ্গে এর যে 8 মেগাপিক্সেলের সেলফি শুটারটা দেওয়া হয়েছে, সেটার ছবিও মোটামুটি মানের মনে হয়েছে আমাদের কাছে। আর বাদ বাকি সবকিছু আপনারা ছবির স্যাম্পলগুলো দেখে বুঝতে পারছেন। সর্বোচ্চ 30 FPS এ আপনি ভিডিও শুট করতে পারবেন ফুল এইচডিতে। স্টাবিলাইজেশন নাই, আসলে একটা অপশন রয়েছে, বাট ওইটা খুব একটা কাজের না। ওভারঅল 10,000 টাকা হিসাবে এটার ক্যামেরা কিন্তু যথেষ্ট ইমপ্রেসিভ মনে হয়েছে আমাদের কাছে, যদিও কিছু কিছু জায়গায় আর একটু ইমপ্রুভ করার সুযোগ ছিল। সিম্ফনি ফোনের একটা ব্যাপার আমার কাছে বেশ ভালো লাগে, আর সেটা হচ্ছে তারা 18 ওয়াটের সাপোর্ট কিন্তু দেয় কম দামি ফোন হলেও, এবং বক্সের মধ্যেই তারা চার্জারটা দিয়ে দিছে ভাই। অনেক কোম্পানি তো সেটাও দেয় না, আপনার কিনতে হয় বাজার থেকে। নিয়ে ব্যাটারি ব্যাকআপ কিন্তু যথেষ্ট ইমপ্রেসিভ মনে হয়েছে আমার কাছে। মানে সিঙ্গেল চার্জে আপনি 1.5 দিন ইজিলি পার করতে পারবেন, বা নর্মাল ইউজ করলে 2 দিনও চলে যেতে পারে। আর যারা প্রচুর গেমিং টেমিং করেন এবং সারাক্ষণ ফোনের উপরে থাকেন ভাই, তারা একদিন পার করতে পারবেন ঠিকঠাক মতো। আমাদের টেস্টিং রেজাল্ট সেটাই বলছে। ফোনের লাউড স্পিকার কোয়ালিটি খুব বেশি যে খারাপ সেটা বলবো না, আবার খুব বেশি ভালো বলা যাচ্ছে না, যেহেতু ফোনের বাজেট কম। জাস্ট ভলিউম বাড়াতে গেলেই দেখবেন যে একটু ডিস্টর্ট হওয়া শুরু করে। ওভারঅল ঠিকঠাক আছে। তবে কল কোয়ালিটি, সেলুলার ডেটা রিসিপশন বা ওয়াইফাই সিগন্যাল রিসিপশন, এই সমস্ত প্যারামিটারে ফোনটা কিন্তু ভালোই রেজাল্ট দেখিয়েছে। অলরাইট, আমরা আমাদের আজকের ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি ভাই। 10,000 টাকা দামের একটা ফোন, কি আর বলবো বলেন এটা নিয়ে। মার্কেটে আরো তো ফোন আছে, যেটা আপনাদেরকে দেখালাম আমরা তুলনামূলক একটা চার্টে। আমার মনে হয় যে 10,000 টাকা বাজেট রেঞ্জে এই মুহূর্তে ওয়ান অফ দ্য বেস্ট চয়েস ইন দ্য মার্কেট রাইট নাও। সো আপনার কাছে এই ফোনটা কেমন লাগলো প্রিয় দর্শক? আমার কাছে মনে হয়েছে যে 10,000 টাকা বাজেট হিসেবে একটা ফোনের যে প্রত্যাশা থাকে, সেই প্রত্যাশাটা কিন্তু এই ফোন পূরণ করতে পেরেছে। সুতরাং এটা আমি প্রমোট করতে পারি। এবং আমি সবসময় যেটা বলি যে ভাই, বাংলাদেশি প্রোডাক্ট আমি কিনবো যদি ভালো হয় তাহলে কিনবো, শুধু শুধু দেশপ্রেমের আমার দরকার নেই ভাই। তবে অ্যাট দ্য সেম টাইম সিম্ফনিকে একটা পরামর্শ আমি দিব, সেটা হচ্ছে যে ভাই, আপনাদের ফোনে বিভিন্ন ভেরিয়েন্ট রাখা উচিত। যেমন এই ফোনেরই যদি 8GB র্যামের একটা ভেরিয়েন্ট থাকতো, 128, আপনারা 2,000 টাকা বেশি নিয়ে দিতেন মার্কেটে, তাহলে কিন্তু যারা একটু বেশি র্যামের প্রয়োজনীয়তা অনুভব করেন তাদের জন্য কিন্তু সুবিধা হতো। পাশাপাশি আরেকটা জিনিস না বললেই নয়, যে সফটওয়্যারের ব্যাপারটা আপনাদের একটু গুরুত্ব দেওয়া উচিত। কারণ সিম্ফনির ফোনে শুরুতে যে সফটওয়্যার থাকে, যে ভার্সন থাকে, একদম আজীবন ওইটাই থাকে, এরকম একটা ব্যাপার আর কি আমরা প্রায় শুনতে পাই। সুতরাং আপনাদের সফটওয়্যারটা নিয়ে একটু কাজ করা উচিত, ঘন ঘন আপডেট দেওয়া উচিত, যাতে করে কাস্টমাররা আসলে নির্দ্বিধায় কিনতে পারে। এই তো, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।